সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেটাই আমার বরাবরের মতো প্রত্যাশা। আওয়ামী লীগকে দমন করতে অন্য কোনো উপায়ে কিছু করতে না পেরে মরিয়া হয়ে ওঠা ইউনূস সরকার এখন পুলিশকে ঘুষ বাণিজ্যে উৎসাহিত করার পদক্ষেপ গ্রহণ করেছে। এ ঘটনাটি প্রচণ্ডভাবে হাস্যরসের সৃষ্টি করেছে। সুধীজন নেটিজনদের ভিতরে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উদ্ভট অকল্পনীয় সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ দমন করা যায়, এ প্রশ্ন এখন আওয়ামী লীগ বিরোধী রাজনীতি যারা করেন তাদের কাছেও। সে বিষয় নিয়ে আজ কথা বলতে চাই। ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার, যিনি চাকরি থেকে অযোগ্য হয়ে গেছেন বহু পূর্বে, বাড়ির থেকে এনে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। একইভাবে পুলিশের ইন্সপেক্টর জেনারেল, অবসরে যাওয়া মানুষকে এনে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ পুলিশ ডিপার্টমেন্টের যত অফিসার আছে কারোর প্রতি আর এই ইউনূস সরকারের কোনো আস্থা নাই। ইউনূস সরকার তো সরকার না, মূলত এর ভিতরে থাকা জামাত, বিএনপি এবং অতি তরুণ এনসিপি, তারা কেউ আস্থা রাখতে পারেননি। তো যে ঘটনাটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মিছিল থেকে কাউকে ধরতে পারলে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এ ঘটনায় কিছু অসাধু অসৎ পুলিশের সদস্যরা খুবই উৎসাহিত হয়েছেন। আবার যাদের ন্যূনতম বিবেক বিবেচনা আছে তারা বলেছেন যে আমরা কি করতে পারি। 3,61,000 লোককে গ্রেপ্তার করে কারাগারে পুড়িয়ে রাখা হয়েছে। কারাগারের ধারণ শক্তি হচ্ছে 42,000 সামথিং, অর্থাৎ ধরে নিন 43,000। সেখানে যদি 3,60,000 গ্রেপ্তার করা হয় তাহলে বাকিদের নিয়ে রাখবে কোথায়? এরপরও গ্রেপ্তার জন্য উৎসাহিত করতে বলা হচ্ছে গ্রেপ্তার করতে পারলেই জন প্রতি 5,000 টাকা পুরস্কার। একজন পুলিশের রিটায়ার্ড ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, খুবই একসময় দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন, তার সঙ্গে এই বিষয়টা নিয়ে আমি আলাপ করলাম। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা, যিনি এটা সংশ্লিষ্ট ছিলেন। তিনি বললেন, যদি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কেউ হয়, যার ইন্টারন্যাশনালি ওয়ান্টেড লেভেলের হয়, জঙ্গি অথবা ভয়ঙ্কর প্রকৃতির, কেবলমাত্র সে দেশ ছেড়ে চলে যেতে পারে, সে বাইরে থাকলে ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে, তাকে ধরার জন্য অনেক সময় পুরস্কার ঘোষণা করা হয়। কিন্তু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য এভাবে পুরস্কার ঘোষণার ভিতর থেকে সরকার যে সত্যি সত্যি দেউলিয়া হয়ে পড়েছে, একে নির্বোধের জগতে আছে, বোধ বিবেচনা সব বিসর্জন দিয়েছে, সেটাই ওই পুলিশ কর্মকর্তার অভিমত। এমনিতেই সারা বাংলাদেশে যে পরিমাণ মামলা হয়েছে, একজন পুলিশ কনস্টেবল মৃত্যুবরণ করেছেন মিরপুরে। তার পরিবার মামলা করেনি, উপযাজক হয়ে একজন মামলা করেছেন। সেই মামলার আসামি সংখ্যা হচ্ছে মিরপুর থানায় নাম উল্লেখ করা 447 জন, আর এর বাইরে 10,500। তাহলে কত হলো? 11,000-এর ঊর্ধ্বে। 11,000-এর ঊর্ধ্বে লোক একজন পুলিশ সদস্যকে মেরেছে। এই হচ্ছে মামলার প্রকৃতি। এবং সেই মামলার বাদী নিহত পুলিশ সদস্যের পরিবারের কেউ না। দর্শক শ্রোতা, বুঝতে পেরেছেন বাংলাদেশের মামলা কোন প্রকৃতির মামলা হচ্ছে। ইতোমধ্যে প্রথম আলো রিপোর্ট করেছে বিশাল সংখ্যক লোক যারা আদৌ জুলাই আগস্টের সহিংসতার ঘটনায় মারা যাননি, তাদেরকেও নিহত দেখিয়ে শত শত লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আবার মৃত্যু হয়েছে, হত্যাকাণ্ডের শিকার এমন অভিযোগে দায়ের করা মামলার ভিকটিম যিনি মারা গেছেন, তিনি বের হয়ে এসে বলছেন আমি মরি নাই, আমি জীবিত, আমি জীবিত। এ হচ্ছে মামলা। তো এই মামলায় আবার নিচে লেখা থাকে অজ্ঞাতনামা আরো অনেকে। এখন যে মানুষটি মামলার কপি পান, তিনি দেখেন যে তার নাম মামলায় নাই, তাকে গ্রেপ্তার করে নিয়ে থানায় বলা হয় যে অজ্ঞাতনামা, তুমি অজ্ঞাতদের ভিতর একজন। বলে আমার নামই তো এখানে নাই, সে কারণেই তুমি অজ্ঞাতনামা। আর এই যে নতুন যে ঘোষণাটা দিল, এই ঘোষণাটায় বাণিজ্য এরকম করে দেওয়া হলো, মিছিল করার দরকার নাই। বলবে যে আমরা খবর পেয়েছি এখানে একটা মিছিল হয়েছে, তুমি সেই মিছিলে ছিলা। আর কে কে ছিল বলো?
এভাবে গণহারে থানায় ধরে আনার পরে চুক্তি হবে, লেনদেন হবে। সেই লেনদেনের ভিতর থেকে যে পরিমাণ টাকা আদায় হবে, তারপর ছোট একটা মামলা দিয়ে তাকে চালান করে দেওয়া হবে কোর্টে, বলা হবে ধরা হয়েছে, তাকে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, সরকার টাকা পাবে। আর ওই যে বড় মামলায় দেওয়া হলো না, এজন্য আলাদা টাকা। আর যারা একটু আত্মসম্মান বা একটু সচ্ছল, তাদের বলা হবে তোমাকে তো সন্ত্রাস দমন আইনের মামলায় দেওয়া হবে। আর সন্ত্রাস দমন আইনের মামলায় তোমার কোথাও জামিন হবে না, বছরের পর বছর তোমাকে জেলে থাকতে হবে। কাজে তুমি দেখো সমঝোতা করবা কিনা। তার কাছে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, যে যে পরিমাণে, সেই পরিমাণে টাকা আদায় করে এই গ্রেপ্তার বাণিজ্যটা আরো জোরালো করার ব্যবস্থা করে দিলেন ওনরা। আমার জানা মতে একজন কর্মকর্তার কাছ থেকে প্রতিনিয়ত পুলিশ টাকা নেন, আর ওই যে এনসিপির লোকরা, জামাতের লোকরা টাকা নেন। কি বলে? আপনি আগের সরকারের সঙ্গে ছিলেন, কারণ আগের সরকারের মন্ত্রী এমপিদের সঙ্গে আপনার অনেক ছবি আছে, এই সেই ছবি, এটা দিয়ে আপনাকে গ্রেপ্তার করিয়ে দেব। এখন এই ভদ্রলোক গ্রেপ্তার হলেই তো সাসপেন্ড হয়ে যাবেন। ফলে তার ওয়াইফের অলংকার বিক্রি করে, ধার করে, ব্যাংক থেকে লোন করেও তিনি এখন তার গ্রেপ্তার ঠেকাচ্ছেন। এই গ্রেপ্তার তিনি কতদিন ঠেকাতে পারবেন তা অনিশ্চিত। হয়তো একসময় তাকে সারেন্ডার করে বলতে হবে, ভাই আমি আর দিতে পারছি না, এখন যা হবার আমার হয়ে যাক। এখন বাংলাদেশে আওয়ামী লীগের লোকের সংখ্যা পরিসংখ্যান অনুযায়ী যদি 1/3 ধরি, তাহলে 6 কোটি। 6 কোটি লোককে গ্রেপ্তারের একটা লাইসেন্স দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস। অর্থাৎ যাকে যেখান থেকে ধরবে, আর পুলিশ যেটা বলবে সেটাই তো বেদভাগ্য, সেটাই তো বাইবেল। যে পুলিশ কি আর মিথ্যা বলছে? পুলিশ বলছে তুই মিছিল করতেছিলা, আর মিছিল না হলে বলবে মিছিলের প্রস্তুতি নিতেছিল। অথবা এমন একটি জায়গায় মিছিল দেখানো হবে, আশপাশে কোনো লোক নাই, বলে ওই জায়গায় মিছিল করেছিল, আমরা খুঁজে বের করেছি। ঢাকার হাটহাজারীতে একটা মিছিলের পরে সবাই চলে গেছে, এবং ওই স্থানীয় কেউ মিছিলে ছিল না, দোকানদারদের ভাষ্য মতে। ওই খবর পেয়ে থানার থেকে পুলিশ এসে 11 জনকে ধরেছে। এবং আমাদের কাছে তথ্য দেন দরবার চলছে যে তুমি তো ছিলা, তোমার ভাই ছিল, তোমার বোন ছিল, তোমার বাবা ছিল, তোমার বাড়ির লোকরাও ছিল, দেখো বাঁচতে চাও নাকি সমঝোতা করতে চাও। এভাবে আগে ছিল মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, আর এখন ঘুষ বাণিজ্যে ইউনুস বৈধতা দিয়ে দিলেন। এই নির্বোধরা যারা এই পরিকল্পনা নেন, তাদের মাথায় কি একবারও কাজ করে না যে আওয়ামী লীগ হচ্ছে একটা ফিনিক্স পাখির মতো, এদের গ্রেপ্তার করে কিচ্ছু করা যায় না। কত গ্রেপ্তার করবে? একটা সীমা তো থাকবে। এভাবে গ্রেপ্তার করে করে আওয়ামী লীগকে স্তব্ধ করা যাবে না। আজকে দেখলাম একজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপরাধ, তিনি আওয়ামী লীগ মনা লোকদের জামিনের ব্যবস্থা করতেন, কোর্টে আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করতেন। তিনি কোর্টের এজলাসে যাওয়ার পূর্ব মুহূর্তে দীপ্ত কণ্ঠে স্লোগান দিচ্ছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। তার সঙ্গে ওই কোর্টে তার কলিগ আইনজীবীরাও স্লোগান দিচ্ছেন একসঙ্গে। বাংলাদেশে প্রায় 73,000 আইনজীবী, এর ভিতরে মেজরিটি আইনজীবী আওয়ামী লীগপন্থী। কতজনকে গ্রেপ্তার করবেন? কত ছাত্র, কত যুবক, কত শিক্ষক, কত সাংবাদিক এভাবে গ্রেপ্তার করে কি সম্ভব? পুলিশের চরিত্র নষ্ট করার জন্য আর নিরীহ মানুষদের হয়রানি করার জন্য সর্বশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করেছি। তারা বলছে যে আমার এলাকায় যদি একটা মিছিল হয়, আমাকে নাকি এখানে প্রত্যাহার করে নিয়ে যাবে। আর আপনারা অনেকেই জানেন, একজন ওসির পোস্টিং হতে গেলে তাকে বিপুল পরিমাণে ফুয়েল দিয়ে পোস্টিং নিতে হয় বর্তমানে। এখন পোস্টিং হওয়ার পরে তাকে যদি উইথড্র করে, তখন তার মূলধনও চলে যাবে, বিনিয়োগ সব চলে যাবে। ফলে তাকেও তো ব্যবসা করতে হচ্ছে। আবার জামাত বিএনপির লোকরা যে লিস্ট দিয়ে আসছে, আজ রাতে এদেরকে ধরতে হবে, এদেরকে ধরতে হবে, না ধরা হলে তারা বলে উনি ফ্যাসিস্টের দোসর। এখন থানার ওসি, এসি, সার্কেলের দায়িত্বে যারা, তারা মহা বিপদে আছেন। আর কথা না শুনলেই
বলে কালকেই তোমার বিরুদ্ধে তুমি ফ্যাসিস্টের দোষর হিসাবে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের চরিত্র নষ্ট করার জন্য, ঘুষকে বৈধতা দেওয়ার জন্য, গ্রেপ্তার বাণিজ্যকে আরো সম্প্রসারিত করার জন্য, মামলা বাণিজ্যের মধ্য থেকে আওয়ামী লীগকে হয়রানি করার জন্য এবং এই দমন নিপীড়নের ভিতর থেকে টিকে থাকার জন্য ইউনূসের সর্বশেষ এই পুলিশকে বিপদগামী করা, অনৈতিকতায় উদ্বুদ্ধ করার মতো একটি পদক্ষেপ। আমি পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের অনুরোধ করব, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কারো অবৈধ নির্দেশ মানতে বাধ্য না। আওয়ামী লীগ এই দেশ দিয়েছে। আওয়ামী লীগ সরকার আমলে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন। আপনাদের চাকরির মেয়াদ বয়স বাড়ানো হয়েছে, বেতন ডাবল করা হয়েছে। কি সুযোগ সুবিধা শেখ হাসিনা দেয়নি? এই দেশটা স্বাধীন না হলে আপনারা কি করতেন? এই স্বাধীনতাটা তো আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আওয়ামী লীগ সরকার ছিল পুলিশ বান্ধব সরকার। পুলিশকে মানবিক পুলিশ তৈরি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। দয়া করে আপনারা পশ্চিমা হানাদার বাহিনীর মতো হিংস্র জানোয়ারের মতো আচরণ করবেন না। আপনাদের কাছ থেকে সেটা আশা করে না। আপনারা যারা পুলিশ সদস্য, আপনার পরিবারের, আপনার ভাই, বাবা, আত্মীয়, চাচা, স্বজন, শ্বশুরবাড়ির লোক কেউ না কেউ আওয়ামী লীগকে পছন্দ করে। কারণ আওয়ামী লীগ নারী নক্ষত্রের শিকড়ের সঙ্গে সম্পৃক্ত একটি দল। আপনি নির্মমতা দেখাতে যাবেন না। এই সরকার অবৈধ সরকার। এই সরকারের এই অবৈধ ক্ষমতা দখলের বিচার হবে সেদিন খুব দূরে না। শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান লঙ্ঘন করে অবৈধ কর্মকাণ্ডের দায়ে এদের বিচার হবে। সে বিচারের জন্য আপনাদের সেদিন দায়িত্ব পালন করতে হবে। অনুগ্রহ করে নির্যাতন করবেন না। পুলিশি নির্যাতন নামক শব্দটা যেন আপনাদের গৌরবময় অর্জনকে ধ্বংস করে দিতে না পারে। আর যারাই নির্দেশ দিচ্ছেন, মনে রাখবেন এই দেশে আপনাদেরও থাকতে হবে। দিন কাহারও সমান নাহি যায়। আপনি না থাকলে আপনার পরিবার একটা প্রতীকে ভোট দেন। সেই দৃষ্টিকোণ থেকে কেউই রাজনীতির বাইরে না। হয়তো কেউ সক্রিয়ভাবে রাজনীতি চর্চা করেন, কেউ সক্রিয়ভাবে করেন না। রাজনীতির যে বিবর্তন প্রাগৈতিহাসিক যুগ থেকে বিভিন্নভাবে রাজনীতির বিবর্তনের মধ্য থেকে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। মিডল ইস্টের রাজনীতি এক ধরনের, ইউরোপের রাজনীতি এক ধরনের, জোট নিরপেক্ষ দেশগুলির রাজনীতি এক ধরনের, এক এক জায়গায় এক এক রকম। আমাদের রাজনীতির যারা পণ্ডিত মানুষ, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, তারা যে দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে মূল্যায়ন করেছেন, বিবর্তনে রাজনীতির কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। সেই জায়গা থেকে আমি একটা নির্যাস নিয়ে আপনাদের শেয়ার করছি। পাটিগণিত এবং বীজগণিতের যে সূত্র, রাজনীতির সূত্র কখনই তা এক না। বীজগণিতের সূত্র ধরে যেমন অঙ্ক মেলানো যায়, পাটিগণিতের সরল ঐকিক নিয়মের অঙ্কের সূত্র ধরে অঙ্ক মেলানো যায়, রাজনীতির সূত্র কিন্তু এরকম না। আবার রাজনীতিতে কঠোরতাকে কখনো নিষ্ঠুরতা বলা হয় না। জিয়াউর রহমান তাকেই ফাঁসি দিয়েছিলেন যিনি তার জীবন রক্ষা করেছিলেন, কর্নেল তাহেরকে। বাংলাদেশের রাজনীতির বিশ্লেষকরা বলছেন জিয়াউর রহমান তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা একটা উদাহরণ। মোগল সাম্রাজ্যের দিক তাকালে, এমনকি খোদ সৌদি আরবের দিক তাকালে দেখা যাবে সিংহাসনকে নিষ্কণ্টক করার জন্য অথবা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে নিজের মতো করে ঢেলে সাজানো এবং ধরে রাখার জন্য কঠিন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। কেউ তাকে বলেন নির্মমতা, হতে পারে, কিন্তু রাজনীতিতে বলেছে কঠোর সিদ্ধান্ত এটাকে বলা হয়। যেসব দেশগুলি দোর্দণ্ড প্রতাপশালী ব্যক্তিরাও চলে গেছেন, উগান্ডার ইদি আমিন
মিশরের হোসনি মোবারক, লিবিয়ার গাদ্দাফি, ফয়সাল থেকে শুরু করে সৌদি আরবের, ইরাকের সাদ্দাম, এরকম আফ্রিকান অনেক দেশ, সেই সব দেশের রাজনীতির পর্যালোচনায় দেখা যায় যে রাজনীতিকে খুব নিকটের দৃষ্টি দিয়ে দেখলে সমস্যা হয়ে যায়। রাজনীতিতে দৃষ্টি থাকা দরকার অনেক দূরে। কি হতে পারে, কি হওয়াটা স্বাভাবিক, সেটাই গুরুত্বপূর্ণ। আর রাজনীতিতে আবেগ কখনো বাস্তবতা সম্মত বিষয় নয়। রাজনীতির পরিচর্যা, বাস্তবায়ন, পরিকল্পনা, সেটা হতে হয় মেধা থেকে, আবেগ থেকে না। আর রাজনীতির প্রতিপক্ষ সমঝোতা হলেও যে একাকার হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। প্রভাবশালী রাজনীতির প্রতিপক্ষ কখনো একাকার হয়ে যায় না। তাদের একাকারিত্বের বাহানাকে কখনো বিশ্বাস করা হলে সেই ফাঁদে এমনভাবে পা পড়ে যায় যে সেখান থেকে উঠে আসার সম্ভব হয় না। লিবিয়ার গাদ্দাফি, মিশরের হোসনি মোবারক, ইরাকের সাদ্দাম, তিনজন কিন্তু একটা প্রভাবশালী শক্তির সঙ্গে বিরোধিতা, প্রভাবশালী শক্তির সাহায্যে দায়িত্বে আসা এবং পরবর্তীতে আবার সেই প্রভাবশালী শক্তির সঙ্গে সমঝোতা করেছিলেন। কোনো সমঝোতায় কিন্তু কাজ হয়নি, কারণ সেই বড় দেশগুলি পরিকল্পনা করেছে সুদূরের দৃষ্টি রেখে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক তার পরের দিন। এজন্য বাংলাদেশের সস্তা দরের একজন রাজনীতির সমালোচক তিনি বলছেন, বিষধর সাপের লেজে পা দিয়ে তাকে আঘাত দেওয়ার পরে ওই সাপ কিন্তু ভুলে যায় না। সে আজ হোক কাল হোক একদিন না একদিন সে আসবে। হিন্দু পুরাণে একইভাবে বলা হয়েছে, আঘাত করার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের। অথবা লক্ষিন্দরের বাসরঘর, সকল নিরাপত্তার পরও কিন্তু নিরাপত্তা থাকেনি। জন্য রাজনীতির ভিতরে যেমন শিষ্টাচার, সৌজন্যবোধ, শিক্ষা, আদব কায়দা, জ্ঞান অর্জন, আদর্শিক জায়গা, শৃঙ্খলা, স্তর ভিত্তিক রাজনীতির ধারাবাহিকতাকে মেনে চলা, নেতৃত্বকে পাণ্ডিত্যপূর্ণ হওয়া, কর্মীদেরকে রাজনীতি শেখানো এবং হুটহাট করে নেতা না হওয়া। মহামতি মাও সেতুং তার জীবনের একটা অধ্যায় বলছিলেন, তিনি কমিউনিস্ট রাজনীতি তাদের মতো করে বলছেন যে রাজনীতি এমন হতে হবে, কোথাও গিয়ে একটা কমিটি করার জন্য যদি উপযুক্ত লোক পাওয়া না যায়, তাহলে একজনাকে দিয়ে কমিটি করবে, কিন্তু অযোগ্য লোককে দিয়ে, প্রেসিডেন্ট হলো একজন কম্পিটেন্ট আছে, সেক্রেটারি বলে মোটেও পাওয়া যায় না, একে দিয়ে করলাম না, তা নয়। এবং রাজনীতির স্তর ভিত্তিক জায়গা থাকতে হবে, যেমন 5টি শাখা থাকবে, এই 5টি শাখার থেকে আবার 5টি শাখা, সেখান থেকে 5টি শাখা, অর্থাৎ স্তরে স্তরে থাকতে হবে। আর সবচেয়ে বিশ্বস্তদেরও রিচেকিংয়ে রাখতে হবে। সে কি আমার বিশ্বস্ততা হারিয়েছে? তার কি কোনো অভিলাষ সৃষ্টি হয়েছে? সে কি আসলে অবস্থার প্রেক্ষিতে আমার বিশ্বস্ত, না মনে প্রাণে সে আমার বিশ্বস্ত? সে কি আদর্শিক বিশ্বাসে বিশ্বস্ত, নাকি আমাকে খুশি করার জন্য বিশ্বস্ততা দেখিয়ে সে তার অবস্থানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে? এটাকে ফার্স্ট চেকিং, সেকেন্ড চেকিং, থার্ড চেকিং, রিচেকিং করতে হয়। আমার সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক পরিমণ্ডলে যারা থাকবেন, তিনি আইন শৃঙ্খলায় থাকেন, প্রশাসনে থাকেন, প্রতিরক্ষায় থাকেন, দলে থাকেন, তিনি কার সঙ্গে চলেন, তার অ্যাক্টিভিটিসটা কি, তিনি যাদের সঙ্গে চলেন তাদের অ্যাক্টিভিটিসটা কি, এর শেকড়েরও সন্ধান করতে হয়। ইন্দিরা গান্ধী তার কিচেন ক্যাবিনেট তৈরি করা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, বিশাল পরিসরের থিঙ্ক ট্যাঙ্কস যে কথাগুলি বলছে, সেটা পার্টির ফোরামে সবটা আমি আর বুঝে ওঠা সম্ভব হয় না। আমি ছোট্ট পরিসরে বসে সেটা বোঝার চেষ্টা করি। ছোট্ট পরিসর থেকে যে নির্যাস আসে, সেটাকে আমার আরও ছোট্ট পরিসরের কিচেন ক্যাবিনেটের থাকে বুঝতে চাই।
রাজনীতিতে প্রত্যেক দলের, প্রত্যেক সরকারের একটা কিচেন ক্যাবিনেট থাকা উচিত, একটা থিঙ্কস ট্যাঙ্ক থাকা উচিত, এবং সেখানে বুদ্ধিদীপ্ত মানুষ থাকা উচিত। ইম্যাচুয়ার্ড, আবেগতাড়িত লোক দিয়ে থিঙ্কস ট্যাঙ্ক হয় না। এটা রাজনীতির সার কথা। রাজনীতির বিবর্তনে অনেক নৃশংসতা এসেছে, অনেক আবেগপ্রবণ ঘটনা হয়েছে, কিন্তু রাজনীতির মৌলিক যে শর্ত, যে নৈতিকতা, নীতি, আদর্শ যেমন থাকবে, এর পাশাপাশি আবেগতাড়িত হয়ে নয়। ওই যে শক্ত কথা বললাম, কঠোর কথা বললাম, যেটাকে কেউ কেউ বলে নির্মমতা, না, রাজনীতিতে নির্মমতা কোনো শব্দ নেই। যিনি থাকবেন তিনি টিকে থাকার জন্য যেটা প্রয়োজন সেটা করবেন। এটাকে আর একজনা ভালো নাও লাগতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটাই তো রাজনীতির প্র্যাকটিক্যাল চর্চার জায়গা। এবং এই চর্চা করতে গিয়ে নানা রকম অনাকাঙ্ক্ষিত পরিবেশ হয়েছে, কিন্তু চর্চা যারা সঠিকভাবে করতে পেরেছে তারা কিন্তু রাজনীতিতে হোঁচট কম খেয়েছে। কোনো দল, সরকার বা কারো উদ্দেশ্য আমার আজকের এই বক্তব্য না। মনে হলো কারণ এখন বেশ সময়, সেই সময় আমি রাজনীতির বিষয় নিয়ে পড়াশুনো করি, রাজনীতি নিয়ে যারা আলোচনা করেন তাদের আলোচনা শুনি, বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতন নিয়ে পড়াশুনো করছি, মোগল সাম্রাজ্য, অ্যারাবিয়ান কান্ট্রিজ, আফ্রিকান কান্ট্রিজ, এসব জায়গার রাজনীতির বিবর্তনের ধারাবাহিকতা পড়ে আমার ধারণা হয়েছে রাজনীতির সূত্র কোনোভাবেই পাটিগণিত, বীজগণিতের মতো ঐকিক নিয়ম বা অ্যালজাবরার নিয়মের দ্বারা চলে না। রাজনীতিতে রাজনৈতিকভাবে ডিসিশন নিতে হবে। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাবেন। গণমাধ্যমে এই সংবাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যে তার সফরের সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ইউনূসের নিজের দল যেটা এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই চারজন তার সফর সঙ্গী হবেন। এটা একটা অস্বাভাবিক বিষয় আমার কাছে মনে হয়েছে এবং অনেকের কাছেই অস্বাভাবিক। কেউ কেউ বলছে এটা হাস্যকর। বিএনপি একটি বড় দল, বড় দলের মহাসচিব একটা অনির্বাচিত ব্যক্তির সঙ্গে যাবেন এবং নিউ ইয়র্কে গিয়ে তিনি গ্যালারিতে বসে থেকে অনুষ্ঠান দেখবেন। একটা দলের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এ জাতীয় একটা হাস্যকর কার্যক্রমের ভিতর নিজেকে সম্পৃক্ত হচ্ছেন। আবার তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যাচ্ছে, জামাতের দ্বিতীয় ব্যক্তি যাচ্ছেন, আর ইউনূসের পার্টিটা, যে পার্টি এখনো নিবন্ধন পায়নি, তারা হয় অন্য কারণ। এ বিষয়ে ঢাকায় একজন সাংবাদিক, যিনি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক সাংবাদিকতার সঙ্গে জড়িত, তার সঙ্গে কথা বললাম যে বিষয়টিকে হঠাৎ করে এরকম একটা অস্বাভাবিক টিম হচ্ছে কি কারণে। তিনি বললেন যে তার যে স্টাডি, তিনি যেটা বুঝেছেন, তার স্টাডি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর কোনো দেশে এখন আর নিরাপদ বোধ করছেন না। তিনি লন্ডনে গিয়েছিলেন, সেখানে তিনি হোটেল থেকে বের হতে পারেননি, প্রবাসীরা এমনভাবে তাকে ঘিরে রেখেছে এবং সেখানে চাথাম হাউসে বিবিসির সাংবাদিক যে সকল প্রশ্ন করেছে সেই প্রশ্ন তার জন্য খুব বিব্রতকর অবস্থা ছিল। আবার ব্রিটিশের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা তো করেন নাই, দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এটা খুব অপমানজনক। পরবর্তীতে তার তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ লন্ডনে গেছেন, সেখানে তিনি এবং তার অপর এক সফর সঙ্গী চরমভাবে নাজেহাল হয়েছেন প্রবাসীদের দ্বারা। এই ঘটনার সমস্ত কিছু ইউনূসের দৃষ্টিতে এসেছে। এই একই মাহফুজ নিউ ইয়র্কে গেছিলেন। নিউ ইয়র্কে সেখানে তিনি যেভাবে অপদস্থ হয়েছেন এবং গভীর রাতে পুলিশ এনে পুলিশের সাহায্যে তাকে হোটেলে যেতে হয়েছে নিরাপত্তাহীন অবস্থায়। এর পূর্বে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি আরেকটি দেশে গিয়েছিলেন, সেই দেশে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে তাকে। এর বাইরে জাপানে তার আরেকটি টিম যাওয়ায় সেখানে জাপানের লোকজনদের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যে ইউনূস এখন নিজে বা তার উপদেষ্টারা কোথাও আর বাইরে বের হতে চাচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি পদ্মার অপর পাড়ে ভাঙ্গায়
যে জাতীয় উত্তাল জ্বর এসেছে এবং কোনো প্রশাসন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নির্মম ঘটনার প্রেক্ষিতে সেখানে উপদেষ্টারা যাবার পরে, উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সেক্রেটারি যাবার পরে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন, কোনো প্রশাসন তাদের উদ্ধার করতে পারেনি। আবার ইউনূসের তৈরি করা দল এনসিপি গোপালগঞ্জে যাওয়ার পর সেখানে মিলিটারি কনভয় দিয়ে, এসিপি দিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসতে হয়েছে, সেখানে র্যাব, বিজিবি, পুলিশ ইত্যাদি ইত্যাদি। তারপরেও তাদের রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছিল। তারা চট্টগ্রামে গেছে, সেখানে ডগ স্কোয়াড, সোয়াত বাহিনী, পুলিশ, র্যাব, আর্মি নানা রকম দেওয়া। কক্সবাজারে একই অবস্থা, অর্থাৎ দেশের ভিতরে দেশের বাইরে যেখানেই তারা যাচ্ছেন সেখানে প্রতিবাদ, প্রতিরোধ এবং ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতিতে ইউনূস উদ্ভাবন করতে পারছেন যে কোথাও তার জন্য আর শান্তিপূর্ণ অবস্থা নাই। সে কারণে তিনি বিএনপি, জামাত, এনসিপি এদেরকে নিয়ে আসছেন যাতে অন্তত এয়ারপোর্টে বা তার চলার পথে এই নেতাদের বদৌলতে অন্তত যেন ওইসব দলের লোকরা থাকে, যাতে ভয়ঙ্কর অপদস্থ হওয়ার হাত থেকে তিনি রক্ষা পেতে পারেন। এজন্য তিনি এসেছেন। ওই সাংবাদিকের ভাষায় তিনি মৃদু হেসে বলছিলেন যে ইউনূস এদেরকে নিয়ে যাচ্ছে মাস্তান সংগ্রহের জন্য, অর্থাৎ ইউনূস এখন ভীত সন্ত্রস্ত, তিনি মাস্তানের খোঁজে। ফলে বিএনপির মহাসচিব গেলে তার সঙ্গে নিশ্চয়ই কিছু লোক তাকে রিসিভ করতে আসবেন, জামাতের যেসব লোক আছে তারা আসবেন, এনসিপির কেউ না থাকলেও তাদের 2-4 জন থাকলে তারা আসবেন, তারেক রহমানের ব্যক্তিগত যদি কোনো টিম থাকে তারা আসবেন। ফলে কিছু লোক অন্তত ওনাকে রিসিভ করতে আসলে যে লন্ডনে, নিউ ইয়র্কে, জাপানে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে চরম অপদস্থ হচ্ছেন, এই অপদস্থ হওয়ার হাত থেকে কোনো রকম রক্ষা পান কিনা, এই জন্য মূলত তিনি তাদেরকে নিতেছেন। এই জন্য যে ভাই তোমরা আমার সঙ্গে থাকলে তোমাদের লোকরা থাকবে, আমার অন্তত এটা রক্ষা হবে। আর এরা কেন যাচ্ছে, এরা কেন এতটা হাস্যকর একটা কর্মসূচিতে যাচ্ছে, সে বিষয়ে তার সঙ্গে আমার কথা হলো। তিনি বললেন যে বিএনপি সম্ভবত, তার যেটা স্টাডি, তিনি বললেন যে বিএনপি সম্ভবত তার মহাসচিবকে পাঠাচ্ছে যে ইউনূসকে চোখে চোখে রাখতে হবে, ওখানে গিয়ে যেন আবার সে কোনো বদ বুদ্ধি কারোর সঙ্গে কোনো সলা পরামর্শ করে নতুন